সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুতে ভারতের সাথে কতটা গর্জে উঠতে পেরেছে বাংলাদেশ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। বাংলাদেশের সাধারণ মানুষ সত্যিকার অর্থেই দেশটাকে খুব ভালোবাসে। এদেশের 1 ইঞ্চি মাটিও কারো কাছে ছেড়ে দিতে রাজি নয়। তাই তো যে কোনো কঠিন মুহূর্তে দেশের জন্য জীবন দিয়ে তা প্রমাণ করেছে তারা। যারা জীবন দিয়েছে তারা কোনো কিছুই চায়নি দেশটির নিরঙ্কুশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা ছড়া। বোঝাই যাচ্ছে জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছে দেশকে। দেশের জন্য এর চেয়ে গভীরতর ভালোবাসা আর কিছুতে কি হয়? বাংলাদেশের সীমান্তে ওই ভারতীয় বেঈমানরা অন্যায়ভাবে কাঁটাতারের বেড়া দিতে শুরু করেছিল, আর সাথে সাথেই গর্জে উঠেছে বাংলাদেশিরা। নাঙ্গা হাতেই বুক ফুলিয়ে এগিয়ে গেছে বিএসএফের দিকে প্রতিবাদ জানাতে। আঙুল তুলে শাসিয়ে দিয়েছে তাদের। বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গত 3-4 দিন ধরে একরকম টানাপোড়েন বা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকেই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সঙ্গে। দুই দিকেরই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে, অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি, রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে বান্দে মাতরম স্লোগান দিতেও দেখা যায়। ঘটনার সূত্রপাত হয় গত সোমবার। চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায়। সীমান্তের 1200 গজের মতো অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে 100 গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়, যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। সোমবার দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও মঙ্গলবারে আবারও নির্মাণ কাজ শুরু হয়। মঙ্গলবারেও দুই পক্ষের বৈঠক হয় এবং তারপরও বুধবারে আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়। বিজিবির বেশ কয়েকজন জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা বরাবর দুই দেশের অন্তত 150 গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে দুই দিকের সম্মতির প্রয়োজন হয়। বাংলাদেশ ভারতের 1975 সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে 150 গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী বা সশস্ত্র কর্মী রাখবে না এবং উভয় পাশে 150 গজের মধ্যে মোট 300 গজ এলাকায় কোনো প্রতিরক্ষামূলক কাঠামো যেমন পরিখা বা অন্য কিছু থাকলে সেগুলো ধ্বংস বা ভরাট করতে হবে। সর্বশেষ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাতের পর বিষয়গুলো ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক। বৃহস্পতিবার আর নির্মাণ কাজ চালানো হয়নি বলে জানান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিএসএফের একজন কর্মকর্তা অবশ্য বিবিসিকে জানিয়েছেন, বেড়া নির্মাণের কাজটি আগে থেকে অনুমোদন সাপেক্ষেই করা হয়েছে। মঙ্গলবারে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এবং মুখপাত্র এন.কে. পান্ডে বিবিসি সহ পশ্চিমবঙ্গের সাংবাদিকদের জানান, তেমন কোনো সমস্যার কিছু না, আমাদের বেড়া নির্মাণের কাজ চলছে, যেটায় অপর পাশ থেকে আপত্তি জানানো হয়েছিল, যার জবাব দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি চলছে। যদিও বৃহস্পতিবারে আর নির্মাণ কাজ আর চালু করা হয়নি বলে জানানো হচ্ছে বিজিবির দিক থেকে। তবে প্রশ্ন হচ্ছে, বারে বারে কাজ থামিয়েও আবার কেন চালু করা হলো, অথবা বিএসএফ যে অনুমোদনের কথা বলছে তা থাকলে সমস্যা হলো কেন? এ বিষয়ে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে আব্দুর রউফ বিবিসিকে জানান, এখানে অনুমোদন নিয়ে থাকলেও এক্ষেত্রে যে প্রোটোকল বা নিয়মনীতি পালনের কথা সেগুলো মানা হয়নি। যারা মাঠে কাজ করেন তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয় না এবং সাধারণত এমন সিদ্ধান্তগুলো উপর পর্যায় থেকে আসতে হয় বলে উল্লেখ করেন তিনি। কর্নেল রউফ বলছিলেন, প্রথম দফায় মনে করেন কোম্পানি লেভেলে হয়েছে, আমি জানি এটা সমাধান হবে না। তারপর ব্যাটালিয়ন কমান্ডার লেভেলে হলো, ওখানেও সমাধান হলো না।
তারপর সন্ধ্যায় আমার সঙ্গে সেক্টর কমান্ডার পর্যায়ে হলো। ওখানেও শেষ কথা এমন ছিল যে আমরা দুই পক্ষই অর্ডার বাউন্ড, আমাদের উপর থেকে যে আদেশটা আসবে আমরা সেটাই করব। এই মুহূর্তে আমরা উত্তেজনা প্রশমনের জন্য যেটুকু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সেটা আমরা দেব। সাধারণত কাজগুলো এভাবেই হয় বলে উল্লেখ করেন তিনি। পতাকা বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তারা বলছিল 2016 সালে এরকম মিটিং হয়েছিল, অনুমোদন পেয়েছে। আমরা বলেছি 2021 সালের আমাদের একটা চিঠি আছে যেখানে আমরা বলেছি অনুমোদন হয়নি, জয়েন্ট সার্ভে করার জন্য যেটা হয় এটার কোনো উত্তর দেওয়া হয়নি। এখন 25-এ এসে বানানো শুরু করে দেয়া, এটা কেমন কথা? নওগাঁর সীমান্তেও অনেকটা একই ধরনের বিষয় হয়েছে, যেখানে বিএসএফের দিক থেকে পুরনো অনুমোদনের কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের দিকে বিষয়টি মীমাংসিত না বলে উল্লেখ করেন তিনি। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতীয় অঞ্চলগুলোয় একটা চাপা উত্তেজনা চলছে। ত্রিপুরার এরকমই একটা গ্রাম কালীপুর, মাত্র 40টি পরিবারের বসবাস এই গ্রামে। কাঁটাতারের বেড়ার গায়ে সেখানকার মানুষ তাদের রোজকার পরনের জামা কাপড় শুকাতে দেন। তবে সেখানকার নিত্যদিনকার দৃশ্য 5ই আগস্টের পর কিছুটা পাল্টে গেছে। এখন বিএসএফ ওই গ্রামে কড়া নজরদারি চালাচ্ছে। এর ফলে গ্রামের মানুষের মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিকেল 5টা বাজতে কয়েক মিনিট বাকি আছে। কালীপুর গ্রামের বাসিন্দা পুতুল মালাকার সব কাজকর্ম সেরে ঘরে ঢুকে পড়ার জন্য তাড়াহুড়ো করছিলেন। 5 আগস্টের আগে কিন্তু মালাকারকে ঘরে ফেরার জন্য এরকম তাড়াহুড়ো করতে হতো না। তিনি বলছিলেন, সীমান্ত এলাকায় আমাদের এমনিতেই নানা সমস্যার মধ্যে বসবাস করতে হয়, আর এখন তো সেটা আরও বেড়েছে। পুরো রাত আমাদের ভয়ে ভয়ে থাকতে হয়। কে জানে কখন কোথায় গণ্ডগোল হয়, বা সীমান্তের অন্য দিক থেকে এসে আমাদের উপরে হামলা না করে দেয় কেউ। এভাবেই আতঙ্কের মধ্য দিয়ে আমাদের দিন কাটছে। ভারতের সীমানায় থাকা কাঁটাতারের বেড়া এই গ্রামের মানুষদের জন্য এখন যেন আরও বড় রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। কালীপুর গ্রামে ঢুকতে এখন যে কাউকে বিএসএফের অনুমতি নিতে হচ্ছে। তাদের অনুমোদন ছাড়া কেউ কোনোভাবে গ্রামে ঢুকতে পারছেন না। গ্রামের প্রবেশের মুখেই বিএসএফের একটা চৌকি আছে। সেখানে প্রহরারত বিএসএফ সদস্য সবার আসা যাওয়ার উপরে কড়া নজর রাখেন। সীমান্ত রক্ষীদের কড়াকড়ি নিয়ে মালাকার বলছিলেন, বাংলাদেশে যখন থেকে অশান্তি শুরু হয়েছে তারপরেই বিএসএফ এখানে আরও কড়াকড়ি করছে। মাস 5 আগে পরিস্থিতি এরকম ছিল না। বিএসএফ বলে দিয়েছে যে বেশি রাত পর্যন্ত যেন আমরা বাইরে না থাকি। আমি তো সন্ধে হতেই ঘরে ঢুকে যাই। বাইরে থেকে কোনো আত্মীয় স্বজন এলেও তার পরিচয়পত্র বিএসএফের চৌকিতে দেখাতে হয়, জানাচ্ছিলেন মালাকার। আগে আত্মীয় স্বজনদের জন্য এতটা বিধিনিষেধ ছিল না বলেও তিনি জানান। পুতুল মালাকার এখন নিজের চাষের ক্ষেতেও যেতে পারছেন না। গ্রামের অর্ধেক মানুষেরই চাষের জমি কাঁটাতারের বেড়ার দিকে, কিন্তু কেউই সেদিকে যেতে পারেন না এখন, বলছিলেন তিনি। বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের 4 রাজ্য আসাম, মেঘালয়, মিজোরাম আর ত্রিপুরার মোট 1879 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত আছে। এর মধ্যে ত্রিপুরার 856 কিলোমিটার সীমান্তই দীর্ঘতম। ত্রিপুরার 59 জেলাতেই 73 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত আছে, যেখানে একেবারে সীমান্ত লাগোয়া গ্রামের সংখ্যা 15টিরও বেশি। কালীপুরও সেরকমই একটি গ্রাম। 59 জেলারই আরেকটি ছোট গ্রাম সামরুর পাড়। সেখানকার বাসিন্দা দিলীপ দাসও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খুবই বিরক্ত। ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটাতার থেকে মাত্র কয়েক মিটার দূরে পরিবার নিয়ে বসবাস করেন দাস। তার মনে হয় সাম্প্রতিক পরিস্থিতি যেন বাংলাদেশের সঙ্গে তাদের একটা নতুন বিভেদ তৈরি করে দিয়েছে। তার কথায় 2 দেশের মধ্যে যেন একটা নতুন বিভেদ তৈরি হয়েছে। আমাদের হয়েছে সমস্যা, কারণ আমাদের বহু আত্মীয় স্বজন বাংলাদেশে থাকেন। মাস 5 আগেও আমাদের মধ্যে যাওয়া আসা লেগে থাকতো, কিন্তু এখন শুধুই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে খবরাখবর নিতে পারি। সামাজিক মাধ্যমে যা খবর পায় তাতে বাংলাদেশে হিন্দুদের ওপরে নাকি খুব অত্যাচার হচ্ছে। এর জন্য সব সময়ই আমাদের খুবই চিন্তা হয়, বলছিলেন দাস। ভারত বাংলাদেশের সীমান্ত দেখে তার এখন মনে হয় যেন যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। যদি ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাঁধে, তাহলে ওখানে আমাদের আত্মীয় স্বজনদের ওপরে যদি অত্যাচার করা হয়, তাহলে সেটা নিয়ে এদিকেও হাঙ্গামা হবে। আমরা পড়ব মুশকিলে, বলছিলেন দাস। তার কথায় আমরা থাকি একেবারে সীমান্তে, তাই এ ধরনের বেশ কিছু কথাবার্তা ছড়িয়েছে গ্রামের মানুষের মধ্যে। সেজন্যই সবসময় আতঙ্কে থাকি। আরেকটি গ্রাম কালারকান্দির বাসিন্দা নাজমুল হুসেইনও উদ্বেগে রয়েছেন। তার বেশ কয়েকজন আত্মীয় বাংলাদেশে আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি বলছিলেন, আগে বাংলাদেশে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়া খুবই সহজ ছিল, কিন্তু এখন ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওই দেশে আমার বেশ কয়েকজন আত্মীয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন।
তারাও এখন সমস্যায় আছেন। অনেকেই আত্মগোপন করে আছেন, কেউ কেউ বিদেশে পালিয়েছেন। বাংলাদেশের ওই আত্মীয়দের কেউ কেউ হুসেইনকে ফোন করে জানিয়েছেন যে আওয়ামী লীগের কর্মীরা এখন খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ত্রিপুরার প্রায় ৩৭ লাখ নাগরিকের মধ্যে ৩ লাখেরও বেশি মুসলমান, অন্যদিকে ২২ লাখেরও বেশি বাংলাভাষী হিন্দু। তাদের বহু আত্মীয় স্বজন বাংলাদেশের বাসিন্দা। আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়ার বাইরে যেসব কৃষকের চাষের ক্ষেত রয়েছে, সেখানে পৌঁছাতে গেলে বিএসএফের অনুমতি নিয়ে যেতে হয়। সামরুরপাড় গ্রামের বাসিন্দা দুলালের কথায় অনেক বছর ধরে এটাই নিয়ম যে বিএসএফের কাছে পরিচয়পত্র দেখিয়ে কাঁটাতারের বেড়ার বাইরে যেতে হয়, কিন্তু এখন বিএসএফ খুব কড়াকড়ি করছে। বিকেল ৫টায় অন্ধকার হওয়ার আগেই ওদিক থেকে ফিরে আসতে হচ্ছে। চাষের ক্ষেতে তো বাংলাদেশের দিক থেকেও কৃষকরা আসে, কিন্তু তাদের সঙ্গে কথা বলার অনুমতি নেই আমাদের। আগে তো একে অপরের সঙ্গে কথা বলতাম, খবরাখবর নিতাম, এখন সব বন্ধ, বলছিলেন দুলাল। একই গ্রামের আরেক বাসিন্দা গোলাপ আলী পুরনো সম্পর্কগুলোর কথা মনে করে বলছিলেন, আমার বয়স ৭০ বছর হলো। এরকম পরিস্থিতি আগে কখনো দেখিনি। যে প্রতিবেশী দেশটার সঙ্গে আমাদের ভাইয়ের সম্পর্ক ছিল, রক্তের সম্পর্ক ছিল, সেখানে বর্তমানে যা পরিস্থিতি, তাতে তো আমাদের ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে। বিএসএফও আমাদের সাবধান থাকতে বলে দিয়েছে। ত্রিপুরার মনু নদীর পাশে কৈলা শহর বাংলাদেশের দীর্ঘ সীমান্ত দিয়ে ঘেরা। এই শহরের সীমান্ত বাণিজ্য বহু দশক ধরে রমরমায় ছিল। ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য কেন্দ্র এই শহর, যার সঙ্গে কয়েক হাজার মানুষের রুটি রুজি জড়িত। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার খবর আসার পর স্থানীয় কিছু সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে। গত ২৭ নভেম্বর থেকে ত্রিপুরার কৈলা শহরে স্থানীয় হিন্দু সংগঠনগুলো আন্দোলন করছে। ওই দিনই তারা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। তারপর ২০ দিনের জন্য সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। কৈলা শহর আমদানি রপ্তানি ব্যবসায়ী সংগঠনের প্রেসিডেন্ট গৌরচন্দ্র অধিকারী বলছিলেন, এই সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ফলে ৬০ থেকে ৭০ লাখ ভারতীয় টাকার রাজস্ব হারিয়েছে সরকার। এই স্থলবন্দর দিয়ে যা বাণিজ্য হয়, তা থেকে ত্রিপুরার দ্বিতীয় সর্বাধিক রাজস্ব আদায় হয়। প্রতি মাসে এখান থেকে সরকার ১.৫ থেকে ২ কোটি ভারতীয় টাকায় রাজস্ব পায়। কিন্তু বিক্ষোভের পর থেকে ২০ দিন সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেছে, বলছিলেন অধিকারী। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।